সিবিআইয়ের করা গরু পাচার মামলায় দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে। সিবিআই যখন যুক্তিগ্রাহ্য প্রমাণ সর্বোচ্চ ন্যায়ালয়ে সাবমিট করতে পারছে না, তখন তো অবশ্যই প্রশ্ন উঠবে যে সিবিআই তাহলে নিশ্চয়ই কারোর অঙ্গুলি হিলনে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করেছিল। সিবিআইয়ের করা একই মামলাতে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যেহেতু অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে, ইডির করা সেই একই মামলায় কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পাবে বলে আইনজ্ঞ মহল মনে করছে। সিবিআই যখন যুক্তিগ্রাহ্য প্রমাণ খাড়া করতে পারেনি সুপ্রিম কোর্টে, তার মানে ইডির কাছেও তেমন কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই যেটা দিয়ে আগামী দিনে তারা অনুব্রত মণ্ডলের জামিনকে রুখতে পারে। কারণ ইডি সিবিআই তো ভাই ভাই, যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ ভাই ভাই, তারা এক মায়ের পেটের ভাই না হলেও তারা দেশের রাজনৈতিক ভাই ভাই, এটা গোটা দেশ জানে। তো সেক্ষেত্রে সিবিআই যখন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যুক্তিগ্রাহ্য প্রমাণ খাড়া করতে পারেনি, তার মানে এটা স্পষ্ট ইডির হাতেও যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই। কারণ ইডির হাতে যদি গ্রহণযোগ্য যুক্তিগ্রাহ্য প্রমাণ থাকতো, নিশ্চয়ই ইডি সিবিআই আদান প্রদান করত। যেহেতু সিবিআই তেমন প্রমাণ বা যুক্তিগ্রাহ্য অকাট্য প্রমাণ খাড়া করতে পারেনি সর্বোচ্চ ন্যায়ালয়ে, সেহেতু আগামী দিনে ইডিও পারবে বলে তো মনে হয় না। ইডি এবং সিবিআই উভয় জায়গা থেকে অনুব্রত মণ্ডল কিন্তু আগামী দিনে জামিন পাবে বলে অন্তত আইনজীবী মহল মনে করছে। যাই হোক, অনুব্রত মণ্ডলের এই জামিনে কিন্তু সব থেকে বেশি কুঁচকেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীর ইঙ্গিতে বা শুভেন্দু অধিকারীর দেয়া তালিকা অনুযায়ী তো গ্রেপ্তার করেছিল ইডি সিবিআই, সে জ্যোতিপ্রিয় মল্লিক বলুন বা অনুব্রত মণ্ডল। তো এক এক করে এই নেতামন্ত্রীরা যখন জেল থেকে বেরোবে, স্বাভাবিকভাবে তো শুভেন্দু অধিকারীর কোঁচকাবে। কারণ আগামী দিনে কেন্দ্রীয় বিজেপিতে দূরের কথা, ইডি সিবিআই ও শুভেন্দু অধিকারীর ওই দেয়া তালিকা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে, এটা পরিষ্কার। শুভেন্দু অধিকারী যে খেলা খেলতে চাইছিল ইডি সিবিআইকে দিয়ে, সে খেলা যে ভুল খেলা তা কয়েকদিন আগে সুকান্ত মজুমদার প্রকাশ্য জনসমাবেশে বলেছে। তিনি বলেছে অ্যারেস্ট করিয়ে কোনো কিছু করা যায় না, যদি অ্যারেস্ট করিয়ে কিছু করা যেত তাহলে অনুব্রত মণ্ডল তো জেলে আছে, সেখানে বিজেপি কেন ভালো ফলাফল করতে পারেনি, তৃণমূল কংগ্রেস ক্রমাগত ভালো ফলাফল করে যাচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী ফর্মুলা নির্বাচনে ব্যর্থ, রাজনৈতিক কৌশলে ব্যর্থ এবং সংগঠন তৈরিতে তো পুরোপুরি ব্যর্থ। একমাত্র শুভেন্দু অধিকারীর একটাই জিনিস বঙ্গ বিজেপি বলুন বা তৃণমূল কংগ্রেস উভয় ক্ষেত্রে কার্যকর হয়েছিল, সেটা হচ্ছে লবিবাজি। শুভেন্দু অধিকারী যেখানে গেছে সেখানে একটা সমান্তরাল লবিবাজি চালিয়েছে, দলকে আড়াআড়ি ভেঙে নিজের ফেভারে একটা দলের মধ্যে একটা সংগঠন তৈরির চেষ্টা করেছে এবং সেই সংগঠনকে দিয়ে সেখানে নিজেকে মহিরুহ করে তোলার চেষ্টা করেছে। কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসে বলুন বা বিজেপিতে শুভেন্দু অধিকারীর এই দলের মধ্যে আড়াআড়ি সংগঠন তৈরি করার ফর্মুলা বা শুভেন্দু অধিকারীর এই দলের মধ্যে আড়াআড়ি সংগঠন গড়ে তোলার চাল কিন্তু তৃণমূল যেমন বুঝে গেছিল, বর্তমানে বিজেপিও বুঝতে পেরেছে। যে কারণে কেন্দ্রীয় বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা পদক্ষেপ ভুল পদক্ষেপ হচ্ছে বঙ্গ বিজেপির জন্য এবং বঙ্গ বিজেপি তাতে করে আরো দিনে দিনে ব্যাকফুটে চলে যাচ্ছে। তার উপর শুভেন্দু অধিকারীর কথাতে যেভাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে সেম সাইড গোল খেতে হচ্ছে, তাতে করে আগামী দিনে শুভেন্দু অধিকারীকে ছেঁটে ফেলা হয়তো কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। একের পর এক নির্বাচনী ব্যর্থতা, ভুল রাজনৈতিক রণকৌশল, দলের মধ্যে আড়াআড়ি ফাটল তৈরি করা, একের পর এক নির্বাচনী ব্যর্থতা, ভুল রাজনৈতিক রণকৌশল, দলের মধ্যে আড়াআড়ি ফাটল তৈরি করা, পার্টি লাইনের বাইরে এসে কথা বলা এবং তার ইশারাতে নেচে বঙ্গ বিজেপির আজ যে কঙ্কালসার চেহারা সামনে এসে গেছে, তাতে করে 2026 বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির তৃতীয় বেঞ্চের ছাত্র হবে, এটা কেবল সময়ের অপেক্ষা করছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।